শুভেচ্ছা বন্ধুরা। খুব শিগগিরই আবারও ক্ষমতায় আসছে আওয়ামী লীগ। কীভাবে? জুলাই ষড়যন্ত্রে আওয়ামী লীগ ক্ষমতাহীন, বড় নেতার আত্মগোপনে, আর দলের কার্যক্রমও প্রায় বন্ধ। এমন একটা অবস্থা থেকে কোনো রাজনৈতিক দল কি সত্যি খুব তাড়াতাড়ি ক্ষমতায় ফিরতে পারে? শুনতে অবাক লাগলেও আওয়ামী লীগকে নিয়ে এই প্রশ্নটা এখন বাংলাদেশের রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। কয়েক মাস আগেও যে দলের বিরুদ্ধে লাখো মানুষকে রাস্তায় নামানো হয়েছিল মার্কিন ডিপ স্টেটের মাস্টার প্ল্যানে, সেই দলই কি পারবে সব হিসাব উল্টে দিয়ে আবার সবাইকে চমকে দিতে? বন্ধুরা, আজ আমরা খুঁজে দেখব সেই সব ভেতরের কারণ আর জটিল হিসাব নিকাশ, যা দেখে মনে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ হয়তো আবার ক্ষমতায় ফিরলেও ফিরতে পারে। অনেকের কাছেই, বিশেষ করে যা কিছু সম্প্রতি ঘটে গেল তারপরে এই কথাটা অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে আসলেই তো কিছু নেই। এই ভিডিওতে আমরা দেখব আওয়ামী লীগের সাংগঠনিক জোর কতটা, তাদের লম্বা সময়ের পরিকল্পনা কি, এখনকার রাজনৈতিক হাওয়া কোন দিকে বইছে, আর কোন কোন চালে তারা আবার ক্ষমতার খেলায় ফিরে আসতে পারে। আমরা কোনো পক্ষ না নিয়ে শুধু তথ্য আর ঘটনাগুলো খতিয়ে দেখব, বোঝার চেষ্টা করব তাদের এই ফেরাটা কতটা সম্ভব আর কিভাবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আওয়ামী লীগের অবস্থান। 2024 সালের আগস্ট মাসের ঘটনাগুলো বাংলাদেশের রাজনীতিতে একটি বিরাট ওলটপালট ঘটিয়ে দিয়েছে। ছাত্র জনতার নামে, আন্দোলনের নাম দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়, আর দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। এরপর যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তারা আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, এমনকি নির্বাচন কমিশনও দলের নিবন্ধন স্থগিত করে দিয়েছে। দলের অনেক বড় নেতা এখন হয় আত্মগোপনে আছেন, না হলে জেলে। সারা দেশে দলের নেতাকর্মীরা অনেকটাই গুটিয়ে গেছেন। অনেকে নানাভাবে হেনস্থারও শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, কারাগারে আটক হয়ে আছেন। এমনকি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে তো নিষিদ্ধই করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল ও তার নেতাদের বিচারও চলছে। এমন একটা অবস্থায় আওয়ামী লীগের প্রকাশ্যে রাজনীতি করা প্রায় অসম্ভব, আর দলটাও একটা ভয়ানক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের আমলেই টানা 10 বছর রাষ্ট্রপতি থাকা অবস্থায় আব্দুল্লাহ হামিদ সাহেবও সম্প্রতি এক সাক্ষাৎকারে দলের ভুলের কথা মেনে নিয়ে বলেছেন, আজকের অবস্থাটা হয়তো আমাদের ভুলেরই শাস্তি। এই সব কিছু দেখলে মনে হয় স্বাভাবিক যে আওয়ামী লীগের পক্ষে এত তাড়াতাড়ি ক্ষমতায় ফেরাটা প্রায় অসম্ভব। কিন্তু গল্পটা এখানেই শেষ নাও হতে পারে। রাজনীতির চাল কিন্তু সব সময় সহজ পথে চলে না। আওয়ামী লীগের অন্তর্নিহিত শক্তি, যা এখনও তাদের বাজির ঘোড়া। বাইরে থেকে আওয়ামী লীগকে যত দুর্বল আর ছন্নছাড়া মনে হচ্ছে, তাদের ভেতরের শক্তি যে পুরোপুরি শেষ হয়ে গেছে এমনটা ভাবলে কিন্তু ভুল হবে। একটা বড় ব্যাপার হলো আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো, বড় আর গোছানো রাজনৈতিক দলগুলোর একটা। 75 বছরের ইতিহাসে এই দল বহুবার সংকটে পড়েছে, কিন্তু প্রত্যেকবারই গা ঝাড়া দিয়ে উঠেছে। 1958 সালের সামরিক শাসন হোক, 1975 সালের সেই ভয়াল ঘটনা, কিংবা 2007-08 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কঠিন সময়, কোনো কিছুতেই দলটা একেবারে ভেঙে পড়েনি। আরেকটা দিক হলো আওয়ামী লীগের আছে বিরাট এক কর্মী বাহিনী আর একেবারে তৃণমূল পর্যন্ত ছড়ানো শক্তিশালী সংগঠন, যা বছরের পর বছর ধরে তৈরি হয়েছে। এই নেটওয়ার্ক হয়তো এখন ততটা চোখে পড়ছে না, কিন্তু এর শেকড় একেবারে উপড়ে যায়নি। একটু সুযোগ পেলেই এই সংগঠন আবার সক্রিয় হয়ে উঠতে পারে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছেন, আমাদের সংগঠনকে শক্তিশালী করাই এখন সবচেয়ে জরুরি কাজ। আওয়ামী লীগ একটি গণভিত্তিক দল, আমাদের শক্তি জনগণের মধ্যে। আরও একটা বিষয় হলো, টানা প্রায় 15 বছর ক্ষমতায় থাকার কারণে প্রশাসন আর রাষ্ট্রীয় অনেক জায়গাতেই আওয়ামী লীগের সমর্থন আর সুবিধা পাওয়া একটা শ্রেণী তৈরি আছে বা তৈরি হয়েছে। তারা এখন হয়তো
কিছুটা কোণঠাসা, কিন্তু পরিস্থিতি বদলালে তাদের ভূমিকা আওয়ামী লীগের পক্ষে যেতেও পারে। পাশাপাশি আওয়ামী লীগের আছে লম্বা সময়ের রাজনৈতিক অভিজ্ঞতা আর সংকট সামলানোর দক্ষতা। দলের শীর্ষ নেতারা, বিশেষ করে শেখ হাসিনা প্রায় 40 বছরের বেশি সময় ধরে দলের নেতৃত্বে আছেন আর অনেক রাজনৈতিক উত্থান পতন দেখেছেন। সেই অভিজ্ঞতা ও দলকে নতুন কৌশল ঠিক করতে আর যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সাহায্য করতে পারে। আর সবশেষে আন্তর্জাতিক মহলে, বিশেষ করে প্রতিবেশী ভারতের সাথে আওয়ামী লীগের দীর্ঘদিনের একটা ভালো সম্পর্ক আছে। যদিও সাম্প্রতিক ঘটনায় কিছু বদল আসতে পারে, তবে এই সম্পর্কগুলো তো আর রাতারাতি হাওয়া হয়ে যাবে না। দলের নেতারা দেশের বাইরে থেকেও দলকে সচল রাখার চেষ্টা করছেন আর আন্তর্জাতিক সমর্থন জোগাড়েরও চেষ্টা করে যাচ্ছেন। শোনা যাচ্ছে 2025-এর জুনের শেষের দিকে বা একটি সুবিধাজনক সময়ে আওয়ামী লীগ দেশের মাটিতে সভা সমাবেশ করে আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে, যেখানে শেখ হাসিনাও নাকি ভার্চুয়ালি যোগ দিচ্ছেন। এসব ভেতরের শক্তিগুলোই কিন্তু আওয়ামী লীগের আবার ক্ষমতায় ফেরার সম্ভাবনার পেছনে কলকাঠি নাড়তে পারে। তারা হয়তো এখন সবার সামনে নেই, কিন্তু ভেতরে ভেতরে শক্তি বাড়াচ্ছে আর সুযোগের অপেক্ষায় আছে। যে কৌশলে আওয়ামী লীগ আবার ফিরতে পারে, পর্দার আড়ালের খেলা। এখনকার পরিস্থিতিতে যেখানে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ আর বড় নেতারাও সামনে নেই, সেখানে তাদের সব পথ বন্ধ বলেই মনে হতে পারে, কিন্তু পর্দার আড়ালে এমন কিছু চালা হতে পারে যা তাদের ফেরার পথটা সহজ করে দিতে পারে। একটা কথা বেশ শোনা যাচ্ছে, রিফাইন্ড আওয়ামী লীগ বা সাবসূত্র আওয়ামী লীগ নামে একটা ব্যাপার নিয়ে। কিছু মিডিয়ার খবর অনুযায়ী একটা প্ল্যান নাকি এমন হচ্ছে যে শেখ হাসিনা আর তার খুব কাছের কিছু নেতাকে একটু আড়ালে রেখে দলের তুলনামূলক কম বিতর্কিত নেতাদের সামনে আনা হবে। এই নতুন আওয়ামী লীগের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস বা সাবের হোসেন চৌধুরীর মতো কারো কারো নামও আসছিল। এর উদ্দেশ্য হতে পারে আওয়ামী লীগের মূল কাঠামোটা ঠিক রেখে এমন একটা চেহারা দেয়া যা অনেকের কাছে গ্রহণযোগ্য হয় আর আগামী নির্বাচনে অংশ নেওয়ারও একটা সুযোগ তৈরি হয়। অবশ্য আওয়ামী লীগের এখনকার নেতৃত্ব এই ধরনের চেষ্টা বা ভাবনাকে ধাপ্পাবাজি আর দলকে শেষ করে দেওয়ার চক্রান্ত বলেই মনে করছে। আরেকটা পথ হলো আইনি লড়াই। আওয়ামী লীগ তাদের উপর দেওয়া নিষেধাজ্ঞা আর নিজেদের নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিশ্চয়ই আইন দিয়ে মোকাবেলার চেষ্টা করবে। আগেও দেখা গিয়েছে রাজনৈতিক দলগুলো আইনি পথে হেঁটেই অনেক সংকট থেকে বেরিয়ে এসেছেন। যদি কোনোভাবে আইনের প্যাচে তাদের পক্ষে ভালো কোনো রায় আসে, সেটা দলের নেতা কর্মীদের মনোবল যেমন বাড়বে, তেমনি রাজনৈতিকভাবে সক্রিয় হতেও সাহায্য করবে। কিন্তু এখানে রয়েছে যদি তবে। এই যদি তবেটা হচ্ছে মব সন্ত্রাস প্রতিহত করে যদি আইনের স্বাভাবিক ধারা ফিরিয়ে আনা যায়। এরপর ভাবা যাক, অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাতে গিয়ে ব্যর্থ হচ্ছে এবং জনপ্রিয়তা হারিয়েছে। যে কোনো অন্তর্বর্তী সরকারের জন্যই দেশ চালানো একটি বিরাট চ্যালেঞ্জ। অর্থনীতির সংকট, আইন শৃঙ্খলার অবনতি বা মানুষের আশা পূরণ করতে পারেনি। এই কারণে নতুন সরকারের জনপ্রিয়তা দ্রুত কমে যেতে শুরু করেছে। তখন কিন্তু মানুষজন আওয়ামী লীগের আমলের তুলনামূলক স্থিতিশীলতার কথা আবার ভাবতে শুরু করেছে। এভাবে আওয়ামী লীগের নেতারাও হয়তো এমন একটা সময়ের জন্য অপেক্ষা করছেন যখন মানুষের হতাশা বাড়বে এবং সরকারের উপর থেকে সমর্থন কমবে, যা তাদের ফেরাটাকে সহজ করে দেবে। বিরোধী দলগুলোর নিজেদের মধ্যকার ঝামেলা আর দুর্বলতাও একটা বড় ফ্যাক্টর। আওয়ামী লীগের পতনের পর অনেকগুলো রাজনৈতিক শক্তি বেশ সক্রিয়। বিএনপি চাইছে তাড়াতাড়ি নির্বাচন বা চাইছিল তাড়াতাড়ি নির্বাচন। জামাতে ইসলামী কিছু সংস্কারের পাশাপাশি নির্বাচনের জন্য সময় দিতেও রাজি। আবার তথাকথিত ছাত্র আন্দোলন থেকে তৈরি হওয়া নতুন দলগুলোও নিজেদের জানান দিচ্ছে। এই দলগুলোর মধ্যে যদি কাজ কিছু না হয়, অর্থাৎ বড় কোনো ঐক্য না হয়, আর তারা যদি মানুষের ভালোবাসা পেতে ব্যর্থ হয়, তাহলে যে একটা রাজনৈতিক ফাঁকা জায়গা তৈরি হবে, সেই সুযোগটা কিন্তু আওয়ামী লীগ নিতেই পারে। ওবায়দুল কাদের যেমন বলেছেন, আওয়ামী লীগ ছাড়া
দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। দেশের ৪৫% বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক। এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো নির্বাচন সম্ভব নয়। আন্তর্জাতিক মহল কি করছে সেটাও দেখার বিষয়। বাংলাদেশের রাজনীতিতে বাইরের দেশগুলোর আগ্রহ কিন্তু সবসময় বেশ চোখে পড়ার মতো। যদি আঞ্চলিক বা বৈশ্বিক ভূ রাজনৈতিক হিসেব নিকাশে কোনো বদল আসে অথবা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো নীতি প্রভাবশালী কোনো দেশের স্বার্থের বিরুদ্ধে যায়, তাহলে কিন্তু আওয়ামী লীগের প্রতি আন্তর্জাতিক মহলের দৃষ্টিভঙ্গি পাল্টে যেতে পারে। এই সরকারের ভারত বিদ্বেষের কারণ ও জঙ্গি সংশ্লিষ্টতার কারণে ভারতসহ আন্তর্জাতিক মহলে এ সরকার অপাংতেয় হয়ে উঠেছে। ফ্রান্স ইউনুসের সফরকে গ্রহণ করেনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ইউনুসের সাথে সাক্ষাতে আপত্তি জানিয়েছেন। আরেকটা গুরুত্বপূর্ণ কৌশল হতে পারে দলের গোপন পুনর্গঠন আর শক্তি জমানো। প্রকাশ্যে কিছু করতে না পারলেও আওয়ামী লীগ কিন্তু চুপচাপ তাদের সংগঠনকে আবার গুছিয়ে তোলার চেষ্টা করতে পারে। তৃণমূলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখা, তাদের মনের জোর ধরে রাখা আর ভবিষ্যতের জন্য তৈরি হতে পারে এই গোপন প্রস্তুতির মূল লক্ষ্য। জানা যায় শেখ হাসিনা দেশের বাইরে থেকে নিয়মিত দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন আর তাদের সাহস যোগাচ্ছেন। এই কৌশলগুলো একটা একটা করে এবং একসাথে মিলে আওয়ামী লীগের ফেরা রাস্তা তৈরি করতে পারে। তবে এই প্রত্যেকটা পদক্ষেপই কিন্তু খুব জটিল আর অনেকটাই নির্ভর করছে কখন কোন দিকে রাজনৈতিক হাওয়া বয় তার উপরে। বিরোধী রাজনৈতিক শক্তির বর্তমান অবস্থা আওয়ামী লীগের জন্য সুযোগ। আওয়ামী লীগ কি তাড়াতাড়ি ক্ষমতায় ফিরতে পারবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে তাদের প্রধান প্রতিপক্ষ আর নতুন গজিয়ে ওঠা রাজনৈতিক দলগুলোর হালচালও একটু দেখে নেওয়া দরকার। ঐতিহ্যগতভাবে দেখলে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ হচ্ছে বিএনপি। অনেক দিন ধরে ক্ষমতার বাইরে, তার উপর নানা রকম হামলা মামলায় দলটা সাংগঠনিকভাবে খুব একটা শক্তিশালী অবস্থানে নেই। 2024 সালের নির্বাচনে তারা অংশ নেয়নি। এখনকার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তারা খুব তাড়াতাড়ি একটা নির্বাচনের জন্য চাপ দিয়ে আসছিল। বিএনপি নেতারা তো বলছেনই ডিসেম্বরের 2025-এর মধ্যে নির্বাচন না হলে তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপর থেকে তাদের সমর্থন তুলে নেওয়ার কথা ভাববেন। তবে দলটা একা একা আন্দোলন করে একটা গণজোয়ার তৈরি করতে পারবেন কিনা তা কিন্তু প্রশ্ন থেকেই যায়। তাদের মধ্যে নেতৃত্বের সংকট আর ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে না পারার দোটানাও প্রায়ই দেখা যায়। তবে ইউনুস তার এক বৈঠকের পর বিএনপি নির্বাচনের দাবি থেকে সরে এসেছে। নির্বাচন এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। জামাত ইসলামী জুলাই ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি। আওয়ামী লীগের পতনের পর তারাই ক্ষমতায় জেঁকে বসেছে। কিছু কিছু বিষয়ে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে কিছুটা সময় দিতেও রাজি, বিশেষ করে সংস্কারের প্রশ্নে। তাদের মূল লক্ষ্য হলো দলের নিজেদের রাজনৈতিক জায়গাটা বাড়ানো। রাজনৈতিক বিশ্লেষকরা কেউ কেউ মনে করেন জামাত হয়তো পদ্মার আড়ালে কোনো সমঝোতার পথেও হাঁটতে পারে। অন্যদিকে ছাত্র জনতার ষড়যন্ত্রের ভেতর দিয়ে যে নতুন কিছু রাজনৈতিক শক্তি উঠে এসেছে, যেমন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর তাদের ছাত্রদের আরও কিছু দল, তারা চাইছে পুরনো রাজনীতির ধারাটাকে পাল্টে দিতে। এই নতুন দলগুলো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে বেশ সরব। তবে নতুন দল হিসেবে তারা সারা দেশে নিজেদের সংগঠন তৈরি করা, মানুষের মনে জায়গা করে নেওয়া আর লম্বা সময়ে রাজনীতিতে টিকে থাকাটা তাদের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। এর মধ্যে আবার নতুন দলের কোনো নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠেছে, যা তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। এছাড়াও গত কয়েক মাসে আরও প্রায় ডজন দুয়েক নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে। এতগুলো দলের আত্মপ্রকাশ একদিকে যেমন নানা মতের রাজনীতির ইঙ্গিত দেয়, তেমনি বিরোধী ভোট ভাগাভাগি হয়ে যাওয়ার সম্ভাবনাও বাড়ায়। আর এই পরিস্থিতিটা কিন্তু পরোক্ষভাবে একটি গোছানো দল বা আওয়ামী লীগ যদি গুছিয়ে উঠতে পারে, যদি তারা ফিরতে পারে, তখন তাদের জন্য সুবিধাই করে দিতে পারে। যদি এই বিরোধী শক্তিগুলো নিজেদের ভেতরের বিভেদ ভুলে গিয়ে একটি শক্তিশালী আর
গ্রহণযোগ্য বিকল্প হিসেবে দাঁড়াতে না পারে, অথবা যদি অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাতে গিয়ে যে পদে পদে বড় বড় ভুল করছে, সেই জন্য কিন্তু জনগণের একটি অংশ বানোয়াট সব অভিযোগ আর বিভ্রান্তিকর অসন্তোষ থাকা সত্ত্বেও আবার আওয়ামী লীগের মতো একটি অভিজ্ঞ দলের দিকেই তারা ঝুঁকতে পারে। আর এই পরিস্থিতিটাই হয়তো আওয়ামী লীগের জন্য একটি অপ্রত্যাশিত সুযোগ তৈরি করে দেবে। সম্ভাব্য চ্যালেঞ্জ ও ঝুঁকি, আওয়ামী লীগের ফেরার পথ কতটা মসৃণ। আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার আলোচনায় যেমন কিছু সম্ভাবনার কথা আসছে, তেমনি তাদের এই পথের কাটাও কিন্তু কম নেই, বরং অনেক কঠিন চ্যালেঞ্জ আর ঝুঁকি ওত পেতে আছে। এই বাস্তবতাকে এড়িয়ে গেলে পুরো বিশ্লেষণটাই অসম্পূর্ণ থেকে যাবে। প্রথম আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, দলটা এখন প্রায় নিষিদ্ধ আর তাদের বড় বড় নেতাদের বিরুদ্ধে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, মানবতা বিরোধী অপরাধ আর জুলাই মাসের হত্যার মতো অভিযোগে বিচার চলছে। এই বিচারের রায় কি হয় তার উপর আওয়ামী লীগের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। যদি শীর্ষ নেতারা দোষী সাব্যস্ত হন, তাহলে দলের পক্ষে ভাবমূর্তি ফেরানো আর রাজনীতিতে ফেরাটা যে কি পরিমাণ কঠিন হবে তার বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয়ত, মানুষের মনে বিভ্রান্তিকর অনাস্থা আর ক্ষোভ। 2024 সালের আগস্টের ষড়যন্ত্র দেখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের 15 বছরের শাসনের শেষের দিকে জনগণের একটি বিরাট অংশের মনে বিপুল পরিমাণ বিভ্রান্তি আর হতাশা ছড়ানো হয়েছিল। মানবাধিকার লঙ্ঘন, গুম, বিচার ছাড়া হত্যাকাণ্ড, দুর্নীতি আর মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার মতো অনেক অভিযোগগুলো অনেক বড় করে মিথ্যা মিশ্রিত করে ছড়ানো হয়েছে। এই বিভ্রান্তি, এই অনাস্থা দূর করে আবার মানুষের বিশ্বাস অর্জন করাটা আওয়ামী লীগের জন্য একটি বিরাট পরীক্ষা। তৃতীয়ত, দলের ভেতরের ঐক্য আর নতুন নেতৃত্বের অভাব। শেখ হাসিনা তো কয়েক দশক ধরে দলের একচ্ছত্র নেত্রী, তিনি যদি না থাকেন বা নেতৃত্ব থেকে সরে দাঁড়ান, তাহলে দলের হাল কে ধরবেন তা নিয়ে একটা ধোঁয়াশা আছে। রিফাইন্ড আওয়ামী লীগ তৈরির যে কানাঘুষা শোনা যাচ্ছে, সেটা দলের ভিতরে বিভেদ আরও বাড়িয়ে দিতে পারে। অনেক পুরনো আর ত্যাগী নেতা এখনকার পরিস্থিতিতে হতাশ হয়ে হাত পা গুটিয়ে বসে আছেন। তাদের সবাইকে আবার সক্রিয় করে দলকে এক রাখাটা একটা বিশাল কাজ। নতুন প্রজন্মের ভোটার আর তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব। যে তরুণ প্রজন্ম এই সেদিনকার ষড়যন্ত্রে এত বড় বিরাট ভূমিকা রাখলো, তাদের বেশিরভাগের মধ্যেই কিন্তু আওয়ামী লীগ বিরোধী একটা শক্ত মনোভাব আছে। এই নতুন ভোটারদের মন জয় করা আওয়ামী লীগের জন্য খুব কঠিন হবে। আর তথাকথিত ছাত্র আন্দোলন থেকে তৈরি হওয়া রাজনৈতিক শক্তিগুলো আওয়ামী লীগের ফেরার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। আন্তর্জাতিক মহলের বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি। আগে আওয়ামী লীগ ভারতের মতো গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশের সমর্থন পেলেও সাম্প্রতিক ঘটনার পরে সেই হিসাবে কিছু বদল আসতেই পারে। আন্তর্জাতিক মহল এখন বাংলাদেশে একটি সত্যিকারে অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণে নির্বাচন চাইছে। এমন একটি পরিস্থিতিতে এত গুরুতর অভিযোগে অভিযুক্ত একটা দলকে সমর্থন দেওয়ার আগে তারাও নিশ্চয়ই দুবার ভাববে। ষষ্ঠত, অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কারের পদক্ষেপগুলো। যদি অন্তর্বর্তী সরকার দেশের নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ আর অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জরুরি কিছু সংস্কার আনতে পারে আর একটা স্বচ্ছ নির্বাচন আয়োজন করতে পারে, তাহলে মানুষ নতুন সরকারের উপর আস্থা ফিরে পাবে। আর সেটা হলে আওয়ামী লীগের মতো পুরনো আর বিতর্কিত করে তোলা একটা দলের জন্য ক্ষমতায় ফেরাটা আরও অনেক কঠিন হয়ে যাবে। এই চ্যালেঞ্জগুলো ঠিকঠাক সামলাতে না পারলে আওয়ামী লীগের তাড়াতাড়ি ক্ষমতায় ফেরার স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে। পথটা একেবারে সোজা নয়, বরং বেশ খেবড়ো আর কাঁটায় ভরা। তাহলে সব মিলিয়ে আওয়ামী লীগ কি সত্যিই খুব তাড়াতাড়ি আবার ক্ষমতায় ফিরছে? সত্যি বলতে এই প্রশ্নের উত্তর দেওয়াটা এখনও বেশ কঠিন। আজকের আলোচনায় আমরা দেখব আওয়ামী লীগের হাতে আছে তাদের ঐতিহাসিক সাংগঠনিক শক্তি, দেশজুড়ে ছড়ানো নেটওয়ার্ক আর অতীতের সংকট সামলানোর অভিজ্ঞতা। পর্দার আড়ালে নানা রকম রাজনৈতিক খেলা চলছে, যেখানে অন্যরকম আওয়ামী লীগ সামনে আনার চেষ্টা বা বিরোধী শিবিরের দুর্বলতার সুযোগ
বিরোধী শিবিরের দুর্বলতার সুযোগ নেওয়ার মতো কৌশলও থাকতে পারে। উবাইদুল কাদের যেমনটা বলছেন, দলের একটি বড় সমর্থক গোষ্ঠী এখনও আছে, তবে উল্টো দিকে চ্যালেঞ্জগুলো কিন্তু আরও বড়। দলের উপর নিষেধাজ্ঞা, বড় নেতাদের বিচার, মানুষের মনকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিষিয়ে রাখা, আর নতুন রাজনৈতিক বাস্তবতায় তরুণ প্রজন্মের সরব উপস্থিতি, এই সব কিছুই আওয়ামী লীগের ফেরার পথে মস্ত বড় বাধা। শেষ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে তাড়াতাড়ি ক্ষমতায় ফেরাটা একেবারে অসম্ভব না হলেও কাজটা যে কঠিন হবে তাতে কোনো সন্দেহ নেই। এটা অনেকটাই নির্ভর করবে দেশের আর বিদেশের রাজনৈতিক হাওয়া কোন দিকে বয়, অন্তর্বর্তীকালীন সরকার কতটা সফল বা ব্যর্থ, বিরোধী দলগুলো কতটা একজোট হয়ে বুদ্ধির পরিচয় দিতে পারে, আর সব কিছুর উপরে আওয়ামী লীগ নিজে কী কৌশল নেয় আর মানুষের বিশ্বাস কতটা ফেরাতে পারে তার উপর। রাজনীতিতে এক সপ্তাহে অনেক কিছু পাল্টে যেতে পারে, তাই ভবিষ্যতে কি আছে সেটা জানতে হলে আমাদের আরও কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। তবে ইউনূস ও বিএনপির ষড়যন্ত্রে নির্বাচন ঠেকিয়ে রাখা হবে, আর নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে রাজপথে আসতেই হবে।